চলন্ত বাস ট্রেনে হিচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের, 7 জেলায় নিহত আরো 13। শোক জানিয়ে দুর্ঘটনা প্রতিরোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর। থাকার কোনো ব্যবস্থাও নেই, খাওয়ার ব্যবস্থা, টাকা পয়সাও নাই। নতুন টিকিট করে যাওয়াটাও খুব কষ্টকর। ওমরা পালনে গিয়ে চরম ভোগান্তি। মধ্যপ্রাচ্য অস্থিরতায় সৌদিতে আটকা প্রায় 40,000 বাংলাদেশি। অর্থ সংকটে বিপাকে অনেকে, দেশে ফিরতে সরকারের সহায়তা কামনা। মধ্যপ্রাচ্যের ঝুঁকিতে হাজারো বাংলাদেশি, দেশে এসেও আটকা অনেকে। ক্ষতিগ্রস্তদের প্রশিক্ষণের তাগিদ। বিকল্প শ্রমবাজার না পেলে রেমিটেন্সে ধাক্কার শঙ্কা। ক্ষতবিক্ষত যন্ত্রাংশ, খুলে পড়েছে ইঞ্জিনও। ডেমো ট্রেন আর সংস্কার উপযোগী নয় বলছেন মেকানিকরা। তারপরও মেরামতের উদ্যোগ রেলওয়ের। ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিশেষজ্ঞ। ইরানি মিসাইলে হতবিহ্বল ইসরায়েল। সৌদি আমিরাতেও হামলা, তেহরানে বোমা বর্ষণ। ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনা নিশানা করার হুঁশিয়ারি তেহরানের। পরিশ্রমের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যায় ট্রেন, নারী শিশুসহ প্রাণ গেছে 12 যাত্রীর। আহত হয়েছেন অন্তত 15 জন। 2 গেটম্যানকে বহিষ্কারের পাশাপাশি 3টি তদন্ত কমিটি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে রেল ক্রসিং আধুনিকায়ন এবং আন্ডার ও ওভারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে হবিগঞ্জ, ফেনী সহ 7 জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 13 জন। হাসপাতাল জুড়ে প্রিয়জন হারানোর আর্তনাদ। কুমিল্লায় বাস দুর্ঘটনায় বিভিন্ন পরিবার হারিয়েছেন 12 জনকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহনের বাস। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে নিহত হন 12 জন। আহত 15 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা। একবারে অকেজো একটা রেল গেট, লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 7.5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রেল প্রতিমন্ত্রী। প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। এদিকে রেল দুর্ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে হতাহতদের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনা কমাতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। তিনি বলেছেন, কুমিল্লায় রেল দুর্ঘটনার যথাযথ তদন্ত হবে, জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা হবে। সড়ক দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। রেল ক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। অন্যদিকে মধ্যরাতে ফেনীর রামপুর এলাকায় স্পিড ব্রেকার পার হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। পরে দোয়েল পরিবহনের আরেকটি বাস অন্য মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রীর মৃত্যু হয়। নিজের বিয়ের দাওয়াত দিতে পাবনা থেকে প্রাইভেটার চালিয়ে নাটোর যাচ্ছিলেন প্রকৌশলী জুলফিকার। বড়াই গ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা দিলে তার মৃত্যু হয়। হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাস। এতে ঘটনাস্থলে মা, ছেলে সহ 4 জন নিহত হন। লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে একই পরিবারের 9 জন সহ 10 জন আহত হন। এছাড়া রাতে নওগাঁর আত্রায়ে ভটভটির ধাক্কায় টেম্পো উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যায় এক কিশোর। আহত হন অন্তত 10 জন। বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত 30 যাত্রী আহত হয়েছেন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। কুমিল্লায় রেল ক্রসিং এর মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই যাচ্ছিলেন ঈদের ছুটিতে বেড়াতে কিংবা বাড়িতে। মুহূর্তে আনন্দ পরিণত হয় মাতমে। প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ পরিবারগুলো। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ বাবা মা। হতাহতদের কেউ ফিরছিলেন বাড়িতে, আবার অনেকেই ছিলেন ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথে। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় সবকিছু এলোমেলো।
শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ের ভয়াবহ দুর্ঘটনার পর শোকের আহাজারি স্বজনদের মাঝে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর জুড়ে শুধুই আর্তনাদ। পিন্টু মিয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে স্ত্রী ও 2 সন্তানকে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি পাঠাচ্ছিলেন। নিজেও ছিলেন একই বাসে, তবে কাজের জন্য ঢাকার সায়দাবাদে নেমে যান তিনি। এরপরই দুর্ঘটনায় হারান স্ত্রী ও 2 সন্তানকে। মারা গেছে আমার 2 মেয়ে আর আমার ওয়াইফ। দুর্ঘটনায় পিন্টু মিয়ার পরিবারের 3 জন সহ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনালী বেগমেরও মৃত্যু হয়। স্বামী ইমামুল ইসলাম ও শিশু আয়েশাকে নিয়ে নোয়াখালীতে বড় ছেলের বাড়ি যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হন স্বামী ও শিশু আয়েশা। সকালবেলা উঠে যখন ফোন দিয়েছি তখন বলছে যে অ্যাক্সিডেন্ট ঘটছে। একই জেলার সদর উপজেলার জোহাদ বিশ্বাস ঝিনাইদহ থেকে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি। স্বামীর জন্য হাতে ঈদের মেহেদি পরে অপেক্ষায় ছিলেন স্ত্রী। সেই মেহেদি হাতেই হিমঘরের সামনে 8 মাসের শিশু মরিয়মকে নিয়ে কাঁদছেন অঝরে। রাত্রে 4টা বাজে আমার কাছে ফোন গেছে যে আমার ছেলে বলতেছে, আব্বা আপনার বউ আর আপনার নাই। 12টার সময় আমার সাথে শেষ কথা হয়েছে, আর আমি ফোন দিয়ে পাইনি। মায়ের সঙ্গে ঈদ পালন করতে ঢাকার কামরাঙ্গীরচরের ব্যবসায়ী মোহাম্মদ রায়হান স্ত্রী ও 6 মাসের শিশুকে ঢাকায় রেখে বাড়ি ফিরছিলেন, কিন্তু মা রেহানা বেগম ফিরে পেলেন সন্তানের নিথর দেহ। রোববার সন্ধ্যা 6টায় রায়হানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স তার বাড়ির নোয়াখালীর সদরের ফাজিলপুর গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার পরই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় একের পর এক মরদেহ। চিকিৎসাধীন রয়েছেন 15 জন, তাদের মধ্যে গুরুতরদের পাঠানো হয় ঢাকায়। রেফার করছি, ঢাকা মেডিকেলে করছি, চিটাং মেডিকেলে করছি, এবং কিছু রোগীর আত্মীয় স্বজন সহ আইসা ওনারা নিজেরা নিজ দায়িত্বে, আমরা প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করার পরে ওনারা নিজ দায়িত্বে নিয়ে নিছে। এই লাশ দেখতে দেখতে আমি বিদ্ধ হয়ে গেছি ভাই রবিউল। দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনে রোববার সকালে ওভারপাস ও ইউলুপ নিয়ে কথা বলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আপনি বুঝবেন এই দুইটাই একই জায়গা। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাসটি। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে নারী শিশু সহ 12 জনের মৃত্যু হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ক্ষণিকের অসাবধানতায় মুহূর্তেই উৎসব রূপ নেয় বিষাদে। সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি, উৎকণ্ঠায় হাসপাতালে ছুটছেন স্বজনরা। এবারও ঈদের দিন গুরুতর আহত শতাধিক মানুষ ভর্তি হয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। দুর্ঘটনা রোধে বিজ্ঞানসম্মত উপায়ে যানবাহন মনিটরিং এবং স্কুল থেকেই সড়ক সচেতনতা তৈরির পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। সিফাত আল শাহরিয়ারের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। ঈদ আনন্দে বাইকের বেপরোয়া গতি পঙ্গু হাসপাতালে নিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার রাজুকে। পা ভেঙে এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। পোলাবেন মানুষ বের হয়েছে, তো আর না করা যায় না আর কি, বের হয়ে অবস্থা হইলো। তো ঘুরতাম যেতাম আসলাম, তো এটা তো তার আমরা তো জানি না, জানলে তার এগুলা বাইক লয়ে বাড়িতাম না। এদিকে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে বেপরোয়া অটোরিকশার চাপায় একই বেডে শিশু সন্তান নিয়ে কাতরাচ্ছেন শাকিল মিয়া। আমি তো সচেতন ছিলাম, আমি রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, অটো এসে আমার গায়ের মধ্যে পড়ে গেল। আমার তো যে জায়গায় বাচ্চা নিয়ে মনে করে নিতে আনন্দ করার কথা, আজকে আমি হাসপাতালের বেডে। বিভিন্ন দুর্ঘটনায় এমন অসংখ্য মানুষ এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি, যাদের পরিবারে ঈদ আনন্দের পরিবর্তে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। ঈদ মোটামুটি ভালোই কাটতো, কিন্তু এই একটা দুর্ঘটনায় আমাদের সবারই এটা পারিবারিকভাবে এটা অশান্তি। আমরা চাই যে ঈদটা অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করি, কিন্তু সবাই চাই, কিন্তু হয়তো কপালে আমাদের এটাই ছিল। ঈদের দিন দুপুরের পর থেকেই এমন দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা বাড়তে থাকে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ, যাদের চিকিৎসায় গঠন করা হয়েছে আলাদা মেডিকেল টিম। ঈদের হচ্ছে একটা রোস্টার থাকে, সেন্ট্রাল রোস্টার বলি আমরা, সেখানে কিছু সংখ্যক ডাক্তারের ডিউটি থাকে, কিন্তু এবার সেন্ট্রাল রোস্টারের সাথে আবার ইউনিট, যে প্রত্যেকটা 12টা ইউনিট এখানে আমাদের। রাত্রে আর বিকালে বেশি চাপ ছিল, যারা ঘুরতে গেছে বেপরা মোটরসাইকেল
অটোরিকশা অ্যাক্সিডেন্টের রোগীগুলো বেশি আসছে। গত 3 বছরের পরিসংখ্যান বলছে উৎসব আনন্দের দিনগুলোতে বাড়ে দুর্ঘটনা। প্রতি বছর ঈদ উল ফিতরেই 300 থেকে প্রায় 400 দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় 300 থেকে 400 মানুষ। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনা এড়াতে প্রয়োজন যানবাহনকে বিজ্ঞানসম্মত উপায়ে মনিটরিংয়ের আওতায় আনা। একই সঙ্গে স্কুল কলেজ থেকেই সড়ক নিরাপত্তার শিক্ষা দিতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ। মনিটরিংটা প্রয়োজন রয়েছে আধুনিক বা ডিজিটাল সিস্টেম টেকনোলজির সহায়তা নিয়ে, যাতে কিনা ওভার স্পিডিং করলে বা কোনো রেকলেস ড্রাইভিং করলে যাতে আমি ক্যামেরাতে সেটা ধরা পড়ে এবং ক্যামেরাতে ফাইনটা করতে পারি। থার্ড হচ্ছে আমাদের স্কুল লেভেল থেকে যদি আমরা আসলে এডুকেশনেই আমরা একটু করে এই অ্যাওয়ারনেস বা রোড সেফটি ডিসিপ্লিনগুলো শেখাতে পারি, তাহলে দেখা যাবে ফর দ্য লং রান একটা আমরা সিটিজেন একটা গ্রুপ পাবো। এবছর রোববার দুপুর পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন 255 জন। এর মধ্যে 104 জনকে ভর্তি নেওয়া হয়েছে হাসপাতালটিতে, যারা অনেকেই সুস্থ হয়ে ফিরলেও হয়তো বাঁচতে হবে অঙ্গহীন হয়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। দর্শনার্থীর ঢল নেমেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। নগর জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে ছুটে যাচ্ছেন পার্ক, চিড়িয়াখানায়। ছোটদের আনন্দের সঙ্গে বড়রাও। প্রেক্ষাগৃহেও উৎসবের আমেজ, সিনেমা প্রেমীদের ভিড়। নগর জীবনের কোলাহল আর ইটকাঠের শহর থেকে মুক্তি পেতেই যেন ছুটে আসা শিশুর হাসি, তরুণের উচ্ছ্বাস আর প্রবীণের অবসর, সব মিলিয়ে ঈদ আনন্দে মেতেছে গোটা দেশ। গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলি, বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে যেন সব ক্লান্তি এক নিমিষে ভুলে গেছে সবাই। ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এখানে শ্রীপুর থেকে এসেছি, এসে অনেক রাইড দেখেছি, অনেক ভালো লাগতেছে। ঈদের আনন্দে আমরা সবাই ভাগাভাগি করে নিচ্ছি। গল্পের বইয়ে দেখা পশু পাখি এখন হাঁটছে চোখের সামনে। বিস্মিত চোখে এই দৃশ্য দেখে অবাক বাবা মায়ের সঙ্গে ঘুরতে আসা ছোট্ট সোনামণি। গল্পতে আমি সারস পাখি দেখেছিলাম, এই জন্য আমার অনেক সারস পাখি দেখার ইচ্ছা ছিল। বাচ্চা বায়না ধরতেছে, চিড়িয়াখানায় প্রথমে আসছে, এখন আনন্দ লাগতেছে। বাচ্চা কাছে অনেক পশু পাখি চেনে না, এই জন্য আমরা চিড়িয়াখানায় আসছি। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ি, বাদ যাচ্ছে না বাম্পার কার, বাউন্সি ক্যাসেল। সবকিছুই যেন এখন শিশুদের দখলে। হাসি, খেলা আর উচ্ছ্বাসে মুখর পুরো মেলা প্রাঙ্গণ। আমরা শিশু মেলায় এসে খুব ভালো লাগছে। ঘোড়া রাইডে চলেছি, তারপর ট্রেনে চলেছি। আমি আমার বাবার সাথে এখানে এসেছি। শিশু মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। যদি আরো বিনোদন কেন্দ্র হয় ঢাকার ভিতরে, তা আমাদের জন্য সুবিধা হবে, বাচ্চাদের জন্য সুবিধা হবে। এদিকে রাজধানীর সিনেপ্লেক্সগুলোতেও ঈদের আমেজ। সিনেমা প্রেমীদের কারো পছন্দের তালিকায় রোমান্টিক মুভি, আবার কারো পছন্দ অ্যাকশন ধর্মী। আমরা বছরে একটা ছবি দেখি শুধু সিনেমা হলে এসে। আমার কাছে প্রত্যাশা খুব ভালো লাগছে। এখন যতটা হাইপ নিয়ে মুভিটা দেখতেছি, এটা আমাদের বাংলা সিনেমা অবশ্যই একটা বিগ অ্যাচিভমেন্ট। পছন্দের ভিন্নতা থাকলেও যান্ত্রিক শহরে ব্যস্ত জীবনের ফাঁকে এমন ঈদ উদযাপনের সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবের আমেজ সারা দেশে। ওয়াটার কিংডমের কৃত্রিম ঢেউয়ে জলকেলি আর সমুদ্রের নোনা জলে খুনসুটিতে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। কেবল কারে চড়ে আকাশ ছোঁয়ার রোমাঞ্চকর অনুভূতি যোগাচ্ছে বাড়তি উচ্ছ্বাস। খুব কাছ থেকে পাহাড়, সাদা পাথর আর সুন্দরবনের সবুজ প্রকৃতি আর বন্যপ্রাণী দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা। মিউজিকের তালে নেচে গেয়ে ঈদ আনন্দে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঈদের ছুটিতে অবারিত সুযোগ হাতছাড়া করছেন না বিনোদন প্রেমীরা। চট্টগ্রামের ফরেস্ট লেকে উপচে পড়া ভিড়। বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ওয়াটার কিংডমে কৃত্রিম ঢেউয়ের জলকেলিতে মাতোয়ারা। আমরা আসছি এখানে ঘুরতেছি, ছবি তুলতেছি। আমরা চাই যে দর্শনার্থীরা আনন্দের মাত্রাটা যেন এখানে পূর্ণভাবে উপভোগ করতে পারে। কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত। মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত 3 কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ। কেউ উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন, কেউ বা বালিয়াড়িতে আনন্দে মগ্ন। সাগরের কাছে আসলে খুব ভালো লাগে। ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি, খুবই ভালো লাগতেছে। সাগর কন্যা কুয়াকাটায়ও আনন্দ ঘন সময় কাটাচ্ছেন প্রকৃতি প্রেমীরা।
সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আকর্ষিত করে ভ্রমণ পিপাসুদের। কেবল কারে চড়ে রোমাঞ্চকর অনুভূতি। বগুড়ার মোমো ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে কেবল কারে চড়তে দর্শনার্থীদের ভিড়। রাজশাহীর সাফিনা পার্কে ছেলে বুড়ো সব বয়সীরা মেতেছেন ঈদ আনন্দে। বাবা মায়ের হাত ধরে ছোট্ট শিশুরা বিভিন্ন রাইডে চড়ায় উচ্ছ্বসিত। রাইডে উঠছি 2-3টাতে, তো এখানে প্রথমবার আসছি, খুব ভালো লাগছে। বাচ্চারা একটু পানি পেলে খুব খুশি হয়, এজন্য পুরো ফ্যামিলিকে নিয়ে আসা। মোংলার করমজল বিনোদন কেন্দ্র থেকে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে সুন্দরবনের সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকে। বাস টার্মিনাল ও রেল স্টেশনে ছিল ঘরমুখী মানুষের ভিড়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলেনি কাঙ্ক্ষিত টিকিট। রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেও ভিড় বেশি। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকেই। যাত্রীরা জানান, ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা। তবে যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তিতে পড়েন অনেকেই। দীর্ঘ অপেক্ষার পর টিকিট মিললেও রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাস পাইতেছি না, টিকিট পাচ্ছি না। যাওয়ার আগে যে ভিড়টা হয়, সেই ভিড়টা এড়ানোর জন্যই মূলত পড়ে যাচ্ছে। ঈদের দিন ঢাকার ভিতরে আত্মীয় স্বজন ঈদ করছি, এখন ঈদের আনন্দ ভাগ করার জন্য গ্রামের আত্মীয় স্বজন উপভোগ করার জন্য যাইতেছি। ছুটি অফিস থেকে কম দিছে, তাই চলে আসছে আর কি। একই চিত্র কমলাপুরের রেল স্টেশনে। আগে টিকিট না পেয়ে বাধ্য হয়েও এদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হন কেউ কেউ। ছিল না কোনো শিডিউল বিপর্যয়। ঈদ যাত্রার সামনের দিনে ভোগান্তি কমিয়ে আনার দাবি যাত্রীদের। ঈদের আগে অনেক চেষ্টা করছি, টিকিটের জন্য ম্যানেজ করতে পারিনি, সেজন্য ঢাকার মধ্যে ঈদ করে ফেলেছি। এখন দেশে যাচ্ছি পরিবারের সাথে আর একটু আনন্দ ভাগাভাগি করার জন্য। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করার জন্য ঈদের পরের দিনে আমাদের প্ল্যান ছিল, তো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ যাত্রা শুরু করছি আর কি। ঈদের আগে টিকিট পেয়েছি না, এই জন্য ঈদের পরের দিন যেতেছি আর কি। এদিকে রোববার ভোরে সদরঘাটে একে একে ভিড়তে থাকে বিভিন্ন জেলার লঞ্চ। যাদের কেউ কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলেন 3 থেকে 4 দিন আগে। কেউ আবার ফিরছেন একদিনের ছুটি শেষে। কালকে গেছিলাম মার লগে ঈদ করতে, আজকে চলে আইছি কাজের লিগা। আমি গেছি ঈদের 2 দিন আগে, আজকে আসছি, ওর কাজ আছে তো এই কারণে চলে আসলাম। বাপ্পার সাথে ঈদ করছি, ঈদ করে আজকে রাত্রে আবার আমাদের অফিস আছে, আমার চলে আসলাম ভাই। সবার মন খারাপ, কেননা এখন তো কিছু করা নাই, যেহেতু ইমার্জেন্সি, এখানে একটু সমস্যা, চলে আসছে এই কারণে। কোনো ঝক্কি ঝামেলা ছাড়া ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন রাজধানীমুখী মানুষ। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সৌদিতে চরম ভোগান্তিতে পড়েছেন ওমরা পালনকারীরা। বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হওয়ায় শুধু বাংলাদেশেই আটকা পড়েছেন প্রায় 40,000। সরাসরি ফিরতি ফ্লাইটে এক টিকিটে ভাড়া গুনতে হচ্ছে প্রায় লাখ টাকা। অতিরিক্ত অর্থ খরচ সহ নানা জটিলতায় থাকা ওমরা পালনকারীরা দেশে ফিরতে সহায়তা চেয়েছেন সরকারের। সাশ্রয়ী ভাড়ায় বিশেষ ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছে হাব। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চিরন্তন বিশ্বাসের এক অনন্য স্থান পবিত্র মক্কা। সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি, ব্যক্তিজীবনে পরিশুদ্ধতা ও ইবাদতের লক্ষ্যে প্রতি বছর আল্লাহর ঘর তাওয়াফ, বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত এবং ঐতিহাসিক স্থান দর্শনে হজ কিংবা ওমরা করতে সৌদি আরব যান লাখো ধর্মপ্রাণ মানুষ। হজ মৌসুমের আগে পরে প্রতি বছর সৌদি আরব যাতায়াত স্বাভাবিক থাকলেও এবার হিসেব পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। যুদ্ধ পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি থেকে যে সকল ওমরা পালনকারীদের দেশে ফেরার কথা ছিল, শত শত ফ্লাইট বাতিল হওয়ায় এখন তারা আটকা পড়েছেন। শিডিউল না পেয়ে যারা প্যাকেজের বাইরে ফিরতে আগ্রহী, তাদের সৌদি ঢাকা রুটের সরাসরি একমুখী ফ্লাইটে টিকিট গুনতে হচ্ছে প্রায় লাখ টাকায়। অতিরিক্ত অর্থ সঙ্গে না থাকায় বিপাকে অনেকেই। মসজিদে হারামের মধ্যে এতেকাফে আছি, এতেকাফ শেষ হওয়ার পরে থাকার কোনো ব্যবস্থাও নেই, খাওয়ার ব্যবস্থা, টাকা পয়সাও নেই। খুবই কষ্ট দুর্দশার ভিতরে সময় পার করতেছি। ছেলে মেয়েরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র 10 দিনের জন্য আসছিলাম, আর আজকে প্রায় 28 দিন হয়ে যাচ্ছে। নতুন টিকিট করে যাওয়াটাও খুব কষ্টকর, বিশেষ করে বাংলাদেশের যে ডিরেক্ট ফ্লাইট যে বিমানগুলো অপারেট করছে, তাদের ম্যাক্সিমাম ফ্লাইটের ভাড়া প্রায় 1 লক্ষ টাকা। আটকে পড়ে যে সমস্ত হাজার হাজার হজযাত্রী মক্কা মদিনাতে আছেন, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের দ্রুত দেশে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা
করার জন্য আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছি। এজেন্সিগুলো তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে শুধু ওমরা করেন 3.5 থেকে 4 লাখ মুসল্লি, আর যুদ্ধকালীন সৌদিতে আটকা পড়েছেন প্রায় 30 থেকে 40 হাজার। তাদের সহজ প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে বিমান মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। হাজার হাজার উমরা যাত্রী এখন সৌদি আরবে আটকা আছে, তাদের হোটেলের প্যাকেজ শেষ হয়ে গেছে, তাদের হোটেলের সংকট এবং খাওয়ার সংকট দেখা দিয়েছে মারাত্মকভাবে। এই সকল উমরা যাত্রীদেরকে ফেরত আনার বিষয়ে আমরা বিমান মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছি যে এয়ারলাইন্সগুলো ফ্লাইট অপারেট করছেন সাশ্রয়ী মূল্যে, যাতে আমাদের আটকা পড়া উমরা যাত্রীদের আমরা ফেরত আনতে পারি, সেই বিষয়ে বিমান মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। তবে চলমান সংকট কাটাতে ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা বাংলাদেশ বিমানের জন্য সহজ সাধ্য নয় বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। যারা ডাইরেক্ট ক্যারিয়ার আছে তাদের ভাড়াও বেড়ে গেছে, প্লাস সিটও পাওয়া যাচ্ছে না। সো কাজে আমি চাইলেই যে আমি বদলিয়ে নিয়ে আবার অন্য একটা অল্টারনেটিভ রুটে যাবো, তার সেটারও সুযোগ নাই। কিন্তু ইচ্ছে করলে দুটো এয়ারক্রাফট ডেডিকেটেড করে আবার ইভ্যাকুয়েশনের ব্যবস্থা করাটা তো সহজ ব্যাপার না আর কি। যাত্রীদের দেয়া তথ্য বলছে যুদ্ধ পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট না থাকায় বাড়তি ভাড়ায় দেশে ফিরতে পারছেন না অনেকেই। ঈদ পর এই সংকট আরও বাড়বে বলে জানিয়েছেন মক্কায় অবস্থান করা বাংলাদেশিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের বাস্তবতায় নিরাপত্তা ও কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী। সবচেয়ে বড় শ্রমবাজারে এখন চরম অনিশ্চয়তা। কেউ কেউ সেখানেই সামলাচ্ছেন বিরূপ পরিস্থিতি, আবার কেউ বা আটকা পড়েছেন দেশে। ক্ষতিগ্রস্ত কর্মীদের ডেটাবেস তৈরি করে প্রশিক্ষণের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। বিকল্প শ্রমবাজার না পেলে রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কার শঙ্কাও দেখছেন অনেকে। প্রসূন আশিসের রিপোর্ট। খাতা কলমে বিশ্বের 168টি দেশে কর্মী যায় বাংলাদেশ থেকে। তবে এই কর্মসংস্থান মূলত মধ্যপ্রাচ্য নির্ভর। অভিবাসনের 90%ই সীমাবদ্ধ মাত্র 5টি দেশে। সবচেয়ে বেশি কর্মীর গন্তব্য সৌদি আরব। যুদ্ধের দামামায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকটে সেখানে কর্মরত বাংলাদেশিরা। মুহুর্মুহু সামরিক আক্রমণ আর পাল্টা হামলায় তাদের কর্মসংস্থান আর জীবন দুটোই চরম ঝুঁকিতে। দেশে ফিরে যুদ্ধের প্রভাবে আটকা পড়া কর্মী সংখ্যাও নেহায়েত কম নয়। আবার নতুন করে কর্মীও যেতে পারছে না দেশগুলোতে। সবচেয়ে বড় শ্রমবাজার এখন প্রবল অনিশ্চয়তার মুখে। যুদ্ধ লাগছে, যদি বাংলাদেশে পাঠায় দেয় তাহলে আসলে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাবে। পরিস্থিতি তেমনটা ভালো না, ঠিক আছে। বেশিরভাগ খারাপ হচ্ছে রিয়াদে, অনেকে আতঙ্কিত আছে, কারণ এই যে মিসাইল মারতেছে। কফিল যদি আকামান রেনিউ না করে তাদের সমস্যা হবে। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে এই খাত নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো। ক্ষতিগ্রস্ত কর্মীদের তথ্য সম্বলিত রেকর্ড তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে আগামীতে সুফল মিলতে পারে বলে মত তাদের। আমরা এককেন্দ্রিক মার্কেট হয়েছে, যদিও আমরা বলছি ইউরোপের দিকে আমাদের কিছু মার্কেটের ব্যবস্থা হয়েছে, বাট সেটা খুবই নগণ্য। এইটা থেকে শিক্ষা নিয়ে যদি আমার ডাইভার্সিফিকেশন থাকে তাহলে কিন্তু আমার লোডটা কম হবে, তখন আমার এই এমপ্লয়মেন্টটা ভাগ হয়ে যাবে। কারা চলে এসছেন, যেতে পারছেন না এই কারণে, তাদের একটি লিস্ট যদি নিবন্ধিত থাকে, অ্যাকর্ডিং টু দ্যাট আপনি পরবর্তী যে পদক্ষেপগুলো নেবেন সেগুলো নিতে আপনার জন্য সহজতর হবে। যুদ্ধ পরিস্থিতি একটা সময় হয়তো থামবে, সেই থামার পরে সেখানে রিকনস্ট্রাকশন একটা পরিবেশ হবে। তখন সেখানে যে কর্মী দরকার হবে সেই কর্মীর চাহিদা পূরণ করবার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো এবং সরকারকে সেই প্রস্তুতি আগেতেই গ্রহণ করতে হবে। শ্রমবাজার সংকুচিত হওয়ার এই বাস্তবতায় বিকল্প গন্তব্য খুঁজে নিতে না পারলে বড় ধাক্কা আসতে পারে রেমিট্যান্স প্রবাহে। অবৈধ অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি বাড়ারও শঙ্কা দেখছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। এই যুদ্ধ যদি প্রলং করে অবশ্যই রেমিটেন্সের কিন্তু আপনার একটা ধাক্কা কিন্তু আসবে। এই ক্রাইসিসকে কিভাবে মোকাবেলা করবে তার শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্মের প্ল্যানটা কি, আর দ্বিতীয়ত হচ্ছে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে। বাজার কিন্তু আছে, এখন আপনি যদি স্কিল ওয়ার্কার যদি তৈরি না করতে পারেন তাহলে সেই বাজার আপনি ধরতেও পারবেন না। এখানেও কিন্তু সরকারকে ভাবতে হবে যে তার যে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ওয়ার্কারগুলো আছে তারা কিন্তু আপনার একজন শরণার্থী অথবা ইরেগুলার মাইগ্রেন্ট হয়ে তারা কিন্তু ইউরোপে কিন্তু ঢুকতে পারে। বৈশ্বিক চাহিদার নিরিখে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে শ্রমবাজার স্থিতিশীল করতে সরকার সচেষ্ট বলছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মালয়েশিয়া, জাপান সহ এগুলোতে আমরা আবার যেগুলোতে বন্ধ হয়েছে এটা আমরা খোলার চেষ্টা শুরু করেছি। যেসব ডিমান্ড আসছে ডিমান্ড অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ, ল্যাঙ্গুয়েজ কোর্স এগুলো আমরা হাতে নিয়েছি। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানাচ্ছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে
কলকাতায় রিমান্ড শেষে কারাগারে ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি। মন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী। রোববার নয়াপল্টনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঝিনাইদহে আইনমন্ত্রী বলেছেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ ছিল না। আর চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে। খানিকের বেশি ঈদের ছুটিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও সরকারের মন্ত্রীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলন। আন্তরিক শুভেচ্ছা জানাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি সরকারের মত প্রকাশের স্বাধীনতায় একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদ্গার করছে, কুৎসা রটানো ফ্যাসিবাদের লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। কুৎসা রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা, এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ ছিল না। আগামী বাজেটের আগেই সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগামী বাজেটের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড ইস্যুর নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করি। চট্টগ্রামে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হচ্ছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে, চাপটা আরও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয়, বিশেষ করে যে জ্বালানি সিকিউরিটি, নিরাপত্তা, সেখানে আমরা খুব সজাগ আছি। একই শহরের নিজ বাসভবনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসবে সরকার। আগামী 6 মাসের মধ্যে আমরা একটি কর্মযজ্ঞ হাতে নিচ্ছি, যেখানে দুর্নীতিটা 0 পর্যায়ে না নামালেও একেবারে 1 ডিজিট কোটার মধ্যে পার্সেন্টেজে আমরা ঢুকিয়ে আনতে পারি। টাঙ্গাইল সার্কিট হাউসে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনে কাজ করছে সরকার। 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গণতান্ত্রিকভাবে গঠিত হবে বলে আশা মন্ত্রীর। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার সকালে সিলেটে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঈদ যাত্রার বিশৃঙ্খলার অভিযোগ করে সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি। যেহেতু আমরা শেষ দিবসের বিষয়টা উত্থাপন করে ফেলেছি আর স্পিকার এটাকে এন্ডোর্স করেছেন ইন এনি ফর্ম, কাজেই এটা কিন্তু এখন ট্র্যাকটে উঠে গেছে। এখন সরকারি দলের জন্য রাস্তা খোলা, আমাদের জন্য রাস্তা খোলা। তারা যদি এখান থেকে সলিউশন নিতে চান, এটা ওপেন হয়ে গেল। আর যদি নিতে চান না, তাহলে আমরা আমাদেরটা প্রেস করতেই থাকবো, পরেও করব। দেখছেন ভোরের সময়। ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা থেকে সরে হঠাৎ বিকল ডেমো ট্রেন মেরামতের উদ্যোগ নিয়েছে রেলওয়ে। মেকানিকদের মতে, দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকা এই ডেমোগুলো এখন সংস্কারযোগ্য। এছাড়া আলাদা ওয়ার্কশপ আর দক্ষ জনবল ছাড়া মেরামত করেও কোনো ফল আসবে না। বিকল ডেমো সচল করা সম্ভব নয় জেনেও ঠিকঠাক করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এ যেন ট্রেনের ভাগাড়। দেখে মনে হবে রেলের স্ক্র্যাপ পড়ে আছে বিশাল এলাকা জুড়ে, অথচ এগুলোই 650 কোটি টাকায় কেনা স্বপ্নের ডেমো। খোলা আকাশের নিচে পড়ে থেকে মাটিতে মিশতে বসেছে রাষ্ট্রীয় এই সম্পদ। বৈদ্যুতিক ডিভাইসে চলা আধুনিক প্রযুক্তির ডেমোর কোনো যন্ত্রাংশই এখন আর অক্ষত নেই। খুলে পড়েছে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্রাংশ। বৈদ্যুতিক প্রযুক্তির পুরো ডিভাইসও মিলিয়ে গেছে হাওয়ায়।
2014 সালে স্বল্প দূরত্বের যাত্রীদের সেবা দিতে 650 কোটি টাকা ব্যয়ে চীন থেকে কেনা হয় 20টি ডেমো। বছর না যেতেই বিকল হতে শুরু করে ডেমোগুলো। কয়েক বছরের মধ্যে বিকল হয়ে যায় 20টি। দু একটি সচল হলেও অর্ধযুগ ধরে এ অবস্থাতেই পড়ে আছে। কিছু কিছু অংশ দেখছি মাটির সাথে মিশে গেছে, জং পয়রা নষ্ট হয়ে যাইতে আসছে। এটি মেরামত হয় আর ঠিক হইব না। ডেমো সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের আবহাওয়ার উপযুক্ত নয় এসব ডেমো ট্রেন, তবুও কেনা হয়েছে। নেই ডেমো মেরামতের ওয়ার্কশপ কিংবা মেকানিকদের প্রশিক্ষণ। যন্ত্রাংশ মেলে না বাজারে। স্পেয়ার পার্টস দরকার, সেই স্পেয়ার পার্টস বিদেশ থেকে আমদানি করতে হয়। মেরামতের আগে এটা দেখতে হবে যে মানসম্মত ওয়ার্কশপ করতে হবে। পার্টস বেশিরভাগ নষ্টই হয়ে গেছে, এগুলা মেরামত করার মতো অবস্থায় নাই। মেরামতের সক্ষমতা না থাকা ও অলাভজনক হওয়ায় বছর দুয়েক আগে ডেমো আর না চালানোর সিদ্ধান্ত হয়। ফলে তা ভাঙাড়ে হিসেবে বিক্রির পরিকল্পনা ছিল রেলওয়ের। রেলওয়ে মহাপরিচালক বলছেন, ভাঙাড়ি হিসেবে পর্যাপ্ত অর্থ লাভের সম্ভাবনা না থাকায় ডেমো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে ভাঙাড়ি করে খুব একটা লাভ হবে না, কারণ যে বডিগুলো এগুলো আসলে ফাইবারের, এটা আসলে ভ্যালু থাকবে না। শুধুমাত্র নিচের কিছু যন্ত্রাংশ লকর সামান্য হয়তো কিছু কাজে লাগবে। আমরা মেরামত করে এটা চালু করার বিষয়ে আমরা একটা উদ্যোগ নিচ্ছি আর কি। ডেমো ট্রেন সচল করা সম্ভব নয় জানার পরও এ খাতে অর্থ বিনিয়োগে ভিন্ন উদ্দেশ্য আছে বলে মত এই বিশ্লেষকের। নতুন করে যে আমরা আবার এটাকে মেরামত করব, আমরা কি আসলেও ডেমো চালাতে পারবো? কাউকে সুবিধা দেওয়ার জন্য আপনি আবার ডেমোটাকে ঠিক করতে চাচ্ছেন কিনা, কারণ এটা কিন্তু ওপেন টেন্ডারে আপনি ঠিক করার মতন প্রস্তাবও দিতে পারবেন না। রেলওয়ের তথ্য বলছে শুরু থেকে নিষ্ফল এই প্রকল্প। এমনকি সচল থাকার বছরগুলোতে উঠত না তেল খরচও। বিপুল পরিমাণে অর্থ খরচ করে বেশ কয়েকবার বিকল ডেমোগুলোকে দেশীয় প্রযুক্তিতে সচল করার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ রেলওয়ে। ফলে গত বছর সিদ্ধান্ত হয় ভাঙাড়ি হিসেবে এই বিকল ডেমোগুলোকে বিক্রি করার। কিন্তু হঠাৎ করে আবারও ডেমো সচলের উদ্যোগ নিয়েছে রেলওয়ে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে, সচল করা সম্ভব নয় জেনেও বিশেষ কোনো উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই প্রকল্প, যা রেলের লোকসানের পাল্লাকে ভারী করবে। আর নাজমুস সালেহী, সময় সংবাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন কলকাতার আদালত। 14 দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের বিধাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে দুজনকে হাজির করা হয় বিশেষ আদালতে। কারাগার তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা। গত 8 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয় আদালত তাদের 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। গত 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রভাব খাটাতেন ক্ষমতার। সুপারিশ, নিয়োগ আর প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন খুদে বার্তা। এমনকি নিজের নামে বানিয়েছিলেন গেজেটও। এমন প্রতারণার অভিযোগে আরিফ মহিউদ্দিন নামে একজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সরকার গঠনের মাত্র মাস পেরিয়েছে, কিন্তু এরই মধ্যে নীতি নির্ধারক সেজে শুরু হয়েছে প্রতারণা। নিজের ছবি এডিট করে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে অনলাইন যোগাযোগের বিভিন্ন অ্যাপসে পাঠানো হতো। ছিল ভুয়া ভিজিটিং কার্ডও। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এমনকি নিজের নামে ছাপিয়েছিলেন গেজেটও। এত সবের কারণ একটাই, বিভিন্ন মহলে ক্ষমতার প্রভাবে প্রতারণার ফাঁদ। সুপারিশ, নিয়োগ, এমনকি প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন বার্তা। এখানেই শেষ নয়, মন্ত্রীদের নাম ব্যবহার করেও চাঁদা নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন আরিফ মহিউদ্দিন। রোববার সংবাদ সম্মেলনে ডিএমপি জানায় তিনি মূলত প্রতারক। নিজেকে সদস্য সচিব ঘোষণা করে এবং বিভিন্ন পর্যায়ের লোক, আমাদের অনেক বড় বড় মন্ত্রী মহোদয়দেরকে নাম ব্যবহার করে যে তারা এটি উপদেষ্টা আছে, সে বিভিন্ন জায়গায় এই গুম কল্যাণ ট্রাস্ট এটা সাহায্য করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রীর দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছে। সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে, তাকে 1000 কোটি টাকা লেনদেন। ডিবি বলছে 2024 সালেও প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক মামলায়
5 বছরে সাজাও হয়েছিল তার। 2024 সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডিও করা হয়েছিল এরকম প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য। সন্দেহজনক কল অথবা পরামর্শে সাড়া না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলছে ডিবি। যে কোনো আইনগত সহায়তা আমাদের কাছে চলে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে নিখোঁজ হওয়ার 14 ঘন্টার মধ্যে 2 বছরের শিশুকে উদ্ধার করেছে র্যাব। সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে এক ব্যক্তি। তাকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে গ্রেফতার ব্যক্তি পেশাদার অপহরণ চক্রের সদস্য। 21 মার্চ ঈদের দিন ঢাকা মেডিকেলে মা ও খালার সঙ্গে অসুস্থ নানাকে দেখতে আসেন 2 বছরের শিশু কাজী ফোজাইল। এক পর্যায়ে হাসপাতাল করিডোরে একা ঘুরছিল শিশুটি। এই সুযোগ কাজে লাগায় পাচার চক্র। শিশুটিকে কোলে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে যায় পাচারকারী। দীর্ঘ সময় পরও ফোজাইলের হদিস না পাওয়ায় খোঁজাখুঁজি করে পরিবার। নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় শাহবাগ থানায়। অবশেষে যাত্রাবাড়ি থেকে অপহরণকারী সহ শিশুটিকে উদ্ধার করে র্যাব। রোববার সংবাদ সম্মেলনে র্যাব জানায় নিখোঁজের 2 ঘন্টা পর 3.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। বিভিন্ন অ্যামাউন্টের টাকা দাবি করে, 3.5 লক্ষ টাকা দাবি করে এবং ইনিশিয়ালি হচ্ছে 50,000 টাকা বিকাশের মাধ্যমে চায় আর কি। আমরা ওই সূত্র ধরেই হচ্ছে যে আমরা এবং আমাদের র্যাব হেডকোয়ার্টার্সের ইনটুইং আমরা এটা নিয়ে কাজ শুরু করি এবং আমরা রাত 3:30টার দিকে আমরা ওদেরকে ধোলাইপাড়, ওরা সবসময় মুভমেন্টের মধ্যে ছিল এবং আমরাও মুভমেন্টের মধ্যেই ছিলাম আর কি। ঢাকা মেডিকেলে শিশু অপহরণে জড়িতদের একটি পেশাদার চক্র কাজ করছে বলে জানিয়ে র্যাব জানায় জিজ্ঞাসাবাদে অপহরণকারী তানভীর এই অপকর্ম স্বীকার করেছে। প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করতেছি যে এরা আসলে পেশাদার চক্র এবং এদের সাথে আরো কয়েকজন আছে। ওর এলাকায় একটা মেডিকেলে চাকরি করতো, তো মেডিকেলে চাকরি করার পর চাকরি চলে যাওয়ার পরে থেকে সে হচ্ছে এই পেশায় আসে। ঢাকা মেডিকেলের মতো জনবহুল জায়গায় একের পর এক এমন অপহরণের ঘটনা সাধারণ মানুষের মনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে প্রভাব বিস্তারে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। তিস্তা প্রকল্পে বড় অঙ্কের ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে ভারত। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে অশুল্ক বাধা দূর করার কথা বলছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সহায়তার আশ্বাস দিয়েছে 3 দেশই। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থ বিবেচনায় সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলের শুরুতে পদ্মা সেতু সহ কয়েকটি মেগা প্রকল্পে ঋণ সহায়তা দেয় অন্যতম উন্নয়ন সহযোগী চীন। তবে শেখ হাসিনার শাসন আমলের শেষ ভাগে ঋণের প্রতিশ্রুতি শূন্যের কোটায় নামায় বেইজিং। একই অবস্থা ভারতের ক্ষেত্রেও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য বলছে গত 5 অর্থ বছরে ভারত নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বিপরীতে চীন দিয়েছে $140 কোটি। মাঝের সময়টায় ছিল না কোনো ঋণ। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেয় চীন। গত 5 অর্থ বছরে চীনা ঋণের অর্থ ছাড় হয়েছে $353 কোটি। ভারত করেছে $123 কোটি। আর ইআরডির হিসেবে সরাসরি ঋণ সহায়তা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রভাবশালী এই 3 দেশের দৌড়ঝাঁপে ক্রমেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। গেল 8 মার্চ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দেয় ভারত। Both sides can work more closely together, how we can promote trade volume, how we can promote Bangladeshi exports to India. একদিন পরই অর্থ মন্ত্রণালয়ে ছুটে যান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তার কথা জানান তিনি। More than 10 projects carry on and we're discussing it. We can come up with figures. Some Tista River projects we are going to build 1,000 hospital in Bangladesh. চীন ও ভারতের এই তৎপরতার মধ্যে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দীর্ঘমেয়াদে দেশটির কাছে এলএনজি সহায়তা চায় বাংলাদেশ। আলোচনায় প্রাধান্য পায় অশুল্ক বাধা দূর করতে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের তাগিদ। আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য 2-1টা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে। বাংলাদেশ একটা
উর্বর ভূমি হবে। ভারতের বাণিজ্য সম্প্রসারণ, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি আর চীনের ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশ ঘিরে প্রভাবশালী এই 3 দেশের অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগাতে সরকারকে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। দ্রুত এই চলমান প্রকল্পগুলো শেষ করে নতুন যে প্রকল্পগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি হতে হবে আসলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। তো সেইভাবে করেই নতুন নতুন জায়গাতে আসলে এই অর্থায়ন বা উন্নয়ন সহযোগিতা সেগুলো সম্প্রসারিত করতে হবে। বাংলাদেশের শীর্ষ 10 উন্নয়ন সহযোগীর তালিকায় রয়েছে এই 3 দেশই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের বাজারে রফতানিতে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক খাত। জানুয়ারিতে রফতানি হয়েছে 165 কোটি 47 লাখ ডলারের পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 25 ভাগ কম। এই সময়ে পোশাকের দাম কমেছে 9% বেশি। রফতানিকারকরা বলছেন বাড়তি প্রতিযোগিতা ও বিশ্ববাজারে চাহিদা কমায় নেতিবাচক অবস্থানে পোশাক খাত। MS আরিফিনের রিপোর্ট। 2026-এর শুরুতেই পোশাকের বাজারে ধাক্কা খেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটির পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের সবশেষ তথ্য, জানুয়ারিতে আমদানি হয়েছে $7 বিলিয়ন পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 15.48% কম। এই সময়ে ইউরোপের বাজারে 165 কোটি 47 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। গেল বছর জানুয়ারিতে যার পরিমাণ ছিল 221 কোটি 39 লাখ ডলার। বছর ব্যবধানে আয় কমেছে 25.25%। শুধু রপ্তানি আয় নয়, কমেছে পরিমাণও। গেল বছর জানুয়ারির তুলনায় 17.5% কমে দাঁড়িয়েছে 12 কোটি কেজিতে। ইউরোপের বাজারে চলতি বছরের শুরুতেই বড় ব্যবধানে কমেছে পোশাকের দামও। জোটটিতে বাংলাদেশি পোশাকের দাম কমেছে 9.41%। তবে প্রবৃদ্ধি হয়েছে ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়ার। চিন্তা করে অর্ডারটা দেয়। উদ্যোক্তারা বলছেন বৈশ্বিক অস্থিরতায় বড় অঙ্কের ক্রয়াদেশে সতর্ক অবস্থানে ক্রেতারা। রাজনৈতিক অনিশ্চয়তা, ট্রাম্প ট্যারিফ, এগুলোর কারণে আমাদের অর্ডার যে পরিমাণ আসার কথা ছিল আসে নাই। রপ্তানি আয়, পরিমাণ ও পোশাকের দাম কমলেও ইউরোপের বাজার প্রতিযোগিতায় দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। রাজধানীতে দিন দিন কমছে খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা। দখলদারিতে হারিয়ে গেছে অনেক মাঠ। কোথাও শপিং মল, কোথাও বাজার, কোথাও বা আবার ইজারার নামে বেদখল খেলার মাঠ ও পার্ক। সিটি কর্পোরেশন বলছে দ্রুত অবৈধ দখল থেকে উদ্ধার করা হবে খেলার মাঠ। নগর পরিকল্পনাবিদরা বলছেন নীতিমালা ছাড়া মিলবে না সুফল। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। নব্বই দশকের দিকেও রাজধানী ঢাকায় খেলার মাঠ ছিল চোখে পড়ার মতো। অপরিকল্পিত উন্নয়নে সেই তালিকাটা এখন যেন কাজির গরুর মতো, কেতাবে আছে বাস্তবে নেই। রাজধানীর প্রায় 70% খেলার মাঠই এখন বেদখল। কোথাও ক্লাব, কোথাও মার্কেট, আবার কোথাও বসেছে হাটবাজার। যেসব মাঠ এখনো আছে তারও সর্বোচ্চ 18% সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে। এখানে মেলা করে দোকানপাট বসায়, আমরা খেলতে পারি না। গেটটা ভাঙে দিয়েছে, কেউ চলাচল করতে পারতেছে না। আমাদের একটা বড় মাঠ লাগবে। এটা ভাঙা, এখানে দুইটা দোলনা ছিল, একটা নাই। আহ্বান করবো নতুন সরকারের কাছে যেন এই পার্কের দিকে নজর দেয়। পুরান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ধূপখোলা মাঠও তার ব্যতিক্রম নয়। এক সময় এলাকার শিশু কিশোরদের খেলাধুলার প্রধান স্থান ছিল এই মাঠ। তবে এখন এর একাংশে তৈরি করা হয়েছে বহুতল মার্কেটের অবকাঠামো। এই প্রকল্পের কাজ শুরু করেছিল সিটি কর্পোরেশনই। এই মার্কেটটা মাঠেরই অংশ ছিল। হ্যাঁ, মাঠেরই অংশ ছিল। এই খামারটাও কি ওরাই? খামারটা গরু বাজারে কষাইরা রাখে আর কি। অন্যদিকে ধানমন্ডি ক্লাব মাঠও বছরের পর বছর ধরে ইজারার নামে বেদখল রয়েছে। সময়টা থেকে পাঠাচ্ছে বলো। কি জানতে চাই? আপনি বলছেন যে আপনি মাঠের ছবি তুলবেন। হ্যাঁ, আপনার কাছে মনে হয় মাঠ খোলা। আমি হেডম নিয়ে কেন আসবো? বহুত লোকজন আমার পরিচিত আছে। আমার পেছনে ধানমন্ডি ক্লাব মাঠ, যে মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা, সে মাঠে প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। এমনকি সাংবাদিক প্রবেশেও রয়েছে বাধা। জানা গেছে দীর্ঘ অনেক বছর থেকে ইজারার মাধ্যমে এ মাঠ বেদখল হয়ে আছে। ধানমন্ডি সোসাইটি মাঠের রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে আবেদন করলেও তা এখনো অনুমোদন পায়নি। তবুও মাঠটির নিয়ন্ত্রণ তাদের হাতেই। একাডেমির নামে খেলোয়াড়দের কাছ থেকেও নেওয়া হচ্ছে অর্থ। আমাদের অ্যাপ্লিকেশন আছে
যে আমরা মাঠটা রক্ষণাবেক্ষণ করতে চাই, এটা আমাদেরকে দেওয়া হোক। নির্বাচিত সরকার ছিল না দেখে এটার কোনো ডিসিশন মেকিং হয়ে আসেনি। আপনারা একটা টাকা নিচ্ছেন, এই টাকাটা কোথায় যাচ্ছে? এটা সোসাইটি কালেক্ট করে এটা আবার পে করে দিচ্ছে। হ্যাঁ, কাদেরকে পে করছে? দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মাঠগুলো আবারও উন্মুক্ত করা হবে। দুপখোলা মাঠ এটা খুবই দুঃখজনক, কিন্তু কি বলবো যে আমার পূর্বে যারা ছিল সিটি কর্পোরেশনের দায়িত্বে তারাই সেখানে এখন একটা মাঠে রূপান্তরিত করছে। ধানমন্ডি ক্লাব মাঠের ব্যাপারেও তাদের সাথেও কথা বলবো, কারণ মাঠগুলো তো উন্মুক্ত থাকবে। একটা বিশেষ গোষ্ঠী, একটা বিশেষ ইস্যুর মধ্যে ঈদের পরে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গাতে তড়িৎ গতিতে আমরা চেষ্টা করব যে খোলা জায়গাগুলোকে কিভাবে খেলাধুলার মাঠে রূপান্তরিত করা যায়। উত্তর সিটি কর্পোরেশনের চিত্র অনেকটা একই। প্রায় 50 বছরের বেশি সময় ধরে দখল হয়ে আছে মিরপুর 6 নম্বরের ঈদগাহ, যেখানে মাঠ জুড়ে গড়ে উঠেছে কাঁচা বাজার। দোকান প্রতি মসজিদ কমিটি যত দোকান আছে এখান থেকে খাজনা নেয়, মসজিদের আন্ডারে। আর এমনি জায়গাটা হলো আপনার আমাদের বরাদ্দ দেওয়া হয়নি, যখন দেওয়া হয় তখন আমরা বরাদ্দপত্রের অনুকূলে টাকা জমা দিই। আমরা প্রস্তুত আছি। অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকেরও। সরকারি যে স্থাপনার উপরে যারা অবৈধভাবে দখল করে আছে, এটা তো আইনসঙ্গত কোনো কাজ নয়। আমরা ঈদের পরে পরিকল্পনা আছে, এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। মাঠ দখলদারদের আইনের আওতায় আনা সহ মাঠ ও পার্ক ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা করার আহ্বান জানান নগর পরিকল্পনাবিদ। পার্কে দখল করেছে তার একটা সুস্পষ্ট ক্রাইম অন্তর্ভুক্ত করে দখলদারদের অবশ্যই কাস্টডিতে নেওয়া উচিত। এরপরে সেই মাঠগুলোতে জনগণ কিভাবে অ্যাক্সেস পাবে সেটার জন্য নীতিমালা করা উচিত। প্রতিটা ওয়ার্ডে একটা করে মাঠ ছেলেদের জন্য, একটা করে মাঠ মেয়েদের জন্য, মিনিমাম 2টো করে মাঠ যেন আমাদের থাকে। এবং যেগুলো প্রাতিষ্ঠানিক মাঠ আছে সেগুলো যেন বিকেলবেলা যখন স্কুল কলেজগুলো বন্ধ থাকে এলাকাবাসীর জন্য খুলে দেওয়া হয়। রাজধানীর মাঠ পার্ক দখলমুক্ত করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। অপরিকল্পিত নগরায়ন, দখলদারিত্ব, মাঠের ইজারা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে ঢাকা শহরের 70% মাটি হয়েছে বেদখল হয়েছে পার্কও। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সরকার ঢাকা শহরের অবৈধ দখলদারিত্ব থেকে মাঠ উদ্ধার করে ফিরিয়ে দিতে পারবে কি শিশুদের শৈশবের দুরন্তপনা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় পুকুর জলাশয়ের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ঝালকাঠির কাঁঠালিয়ার বাসিন্দারা। এসব উৎসের পানি বিশুদ্ধ করার 172টি ফিল্টার ও 4টি প্ল্যান্টই অকেজ। দূষিত পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এ অবস্থায় পানি বিশুদ্ধ করে পাইপলাইনে সরবরাহ করার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শামীম হোসেনের ছবি ও পলাশ রায়ের তথ্য রিপোর্ট। ব্যবহারের জন্য একমাত্র ভরসা পুকুর বা জলাশয়ের পানি। পুকুরের পানি বিশুদ্ধের জন্য সরকারিভাবে স্থাপন করা হয় 172টি ফিল্টার। সেগুলোর প্রায় সবই অকেজো। লবণাক্ততা দূর করতে স্থাপন করা 4টি প্লান্টও বেহাল হওয়ার পথে। এমন দশা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলাবাসীর। বাধ্য হয়ে বাসিন্দাদের পান ও গৃহস্থালী কাজে ব্যবহার করতে হয় পুকুর জলাশয়ের দূষিত পানি। যুগের পর যুগ ধরে এই অবস্থা। এতে চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অগণিত মানুষ। আমরা বিশুদ্ধ পানি পাই না, পানির অভাবে টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিস এগুলো আমরা আক্রান্ত। এদিকে তো ডিপ টিউবওয়েল বসেই না, রান্না করার পানি অনেক দূর থেকে আনা লাগে। বৃষ্টির পানি ধরার জন্য যে প্রকল্পগুলো দিয়েছিল সেগুলো আসলে কার্যকরী হয় নাই। সরকার প্রদত্ত যে রেইন ওয়াটারগুলো দিয়েছে সে বেশিরভাগ জায়গায় এগুলো কাজ করতেছে না। পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহে পরিকল্পনার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই সঙ্গে স্থাপন করা হবে পর্যাপ্ত সংখ্যক পানি বিশুদ্ধকরণ প্লান্টও। আমরা নতুন প্রকল্পের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইছি। ওইখানে আমাদের আরেকটা পাইপ টু ওয়াটার সাপ্লাই কাজ চলমান আছে। এটা যদি সফল হয় তাহলে হয়তো কিছুটা কমে আসবে। বঙ্গোপসাগর থেকে 60 কিলোমিটার দূরের এই জনপদের পাটিখালঘাটা, চেচরিরামপুর ও আমোয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানি লবণাক্ত। গভীর নলকূপ বসিয়েও পাওয়া যায় না মিঠা পানি। এতে দুর্ভোগে 3 ইউনিয়নের প্রায় 60,000 মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি। অকেজ স্লুইস গেটে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকায় জলাবদ্ধতার কবলে 3000 হেক্টর ফসলি জমি। ভরা রবি শস্যের মৌসুমেও আবাদ করতে না পারায় দিশেহারা কৃষক। দ্রুত স্লুইস গেটগুলো মেরামতের দাবি উঠলেও বরাদ্দের দিকে তাকিয়ে পানি উন্নয়ন বোর্ড। তরিকুল ইসলাম অভির তোলা ছবি ও জিয়াউল হকে পাঠানো তথ্যের রিপোর্ট। ভাঙা ও অকেজো স্লুইস গেট, ঠিকমতো পানি ওঠানামায় বিঘ্নতা, জলাবদ্ধতার কবলে ফসলি জমি।
পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার অর্ধেকেরও বেশি স্লুইস গেটগুলোর বেহাল দশা। এতে জোয়ারের পানি ওঠানামার পর ঠিকমতো না নামায় শত শত হেক্টরের পর হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। রবি শস্যের ভরা মৌসুমে এমন করুণ অবস্থায় দিশেহারা কৃষক। 8-10টা স্লুইস গেট সব নষ্ট হয়ে বই রয়েছে, সময়তে উড়ানো যায় না, সময়তে নামেও না। বর্ষার সময় যে পানি ওঠে ও পানি নামার মনে কোনো সুযোগ থাকে না। সবাই ভয়ে, কেউ কৃষি দিতেছে তাও পানি উঠিয়ে নষ্ট হয়ে যেতেছে, নোনা পানি, তাতে তো আমাদের এখানে খুবই দুর্ভাগ্য। মাছের ঘের ও বসত বাড়িতেও জমে থাকে পানি। নোনা পানি ঢুকে উর্বরতা হারাচ্ছে ফসলি জমির। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহালেও দীর্ঘদিনে কোনো স্থায়ী সমাধান হয়নি। আগামী বর্ষা মৌসুমের আগেই স্লুইস গেটগুলো সংস্কার বা পুনর্নির্মাণের দাবি তাদের। ফসল আছে 67টা সুইচ গেট, আর এছাড়া 106টি সুইচ গেট আমার প্রয়োজন আছে নির্মাণ করা, এবং এই সুইচ গেট অচল থাকার কারণে এখানে রবি শস্য এবং বোরো ধান এগুলো আবার কম হচ্ছে। বরাদ্দ পেলে স্লুইস গেটগুলো সংস্কার অথবা পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে, যেখানে ইন্দুরকানী উপজেলা এবং অন্যান্য উপজেলার বেড়িবাঁধ প্লাস সুইচ গেট রেগুলেটর এগুলো পুনর্নির্মাণের জন্য একটা ডিপিপি দাখিল করা হবে। সেই ডিপিপিটি অনুমোদন হলে কাজ শুরু করা যাবে। জেলায় 126টি স্লুইস গেট রয়েছে, যার মধ্যে 67টি ভাঙা ও অচল। আর এই জনপদের প্রায় 3000 হেক্টর জমির ফসল আবাদ স্লুইস গেটের ওপর নির্ভরশীল। সময় সংবাদ, পিরোজপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন জিনাতারা জশোয়া। আলিফ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাতে থাকবো আমি জিন্নাতারা জশোয়া। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। নানামুখী সমস্যায় জর্জরিত পটুয়াখালীর বিসিক শিল্পনগরী, যেটির অভাবে নৌপথে পণ্য আনা নেয়ায় দুর্ভোগ চরমে। প্রবেশ পথে থাকা খালে কালভার্ট না থাকায় ঢুকতে পারে না ভারী যানবাহন, নেই গ্যাস সংযোগও। নিরাপত্তা বেষ্টনী না থাকায় সন্ধে নামলেই আনাগোনা বাড়ে মাদক সেবীদের। অহরহ ঘটে চুরি ছিনতাই। বরাদ্দ পেলে সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সুজন দামের ছবি এবং মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। নদী তীরে বিসিক শিল্পনগরী, অথচ নেই কোনো জেটি। নদীপথে পণ্য আনা নেওয়ায় দুর্ভোগ। প্রবেশ পথে থাকা খালে কালভার্ট না থাকায় ভারী যানবাহন ঢুকতে পারে না। অপ্রতুল ও ভাঙ্গাচোরা রাস্তাঘাট, নেই গ্যাস সংযোগও। এমন করুণ অবস্থায় পটুয়াখালী বিসিক শিল্পনগরী। শিল্প উদ্যোক্তারা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি প্রবেশ করে কারখানায়। এছাড়া নিরাপত্তা বেষ্টনী ও আলোর ব্যবস্থার অভাবে রাতের বেলায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। মাদকসেবী ও দুষ্কৃতিকারীদের অবাধ বিচরণে ঘটে অহরহ চুরি ছিনতাই। আমরা এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত আমাদের কাঁচামাল আনা নেওয়া করতেছি। এখান থেকে আমাদের 2-3 বার ট্রাক পইরা গম নষ্ট হয়েছে, তারপর আটা নষ্ট হয়েছে। যাতায়াতের জন্য খুবই কষ্টকর, আর রাতে রোড লাইনে আমরা পাই না, ভূতের মতো অন্ধকারে থাকি। পানি বের হয়ে যাওয়ার কোনো সুব্যবস্থা না থাকায় আমাদের বর্ষার সময় প্রায় এটা জলাবদ্ধ হয়ে থাকে। তবে কর্তৃপক্ষ বলছে, সমস্যাগুলোর বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু করা হবে। খুব শীঘ্রই আমাদের যে যাবতীয় আমাদের এই মুহূর্তে ড্রেন এবং জেটি গেটের যে সমস্যাটা রয়েছে সেটা আমরা অতি দ্রুত ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, আমরা আশা করছি পজিটিভ কোনো একটা আমরা সিদ্ধান্ত কর্তৃপক্ষের নিকট থেকে আমরা পাবো। 1982 সালে শহরের মাঝগ্রাম এলাকায় 15.5 একর জমির উপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়। বর্তমানে এখানে 102টি প্লটে 35টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। একটি সড়ক সংস্কারে গাফিলতির কারণে বিচ্ছিন্ন হয়ে আছে সিলেট নগরের 33 নম্বর ওয়ার্ডের 5 শতাধিক পরিবার। যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সিটি কর্পোরেশনের প্রকৌশলীর দাবি, হঠাৎ অতিবৃষ্টি কাজে বিঘ্ন ঘটায়। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। ভূমিকম্প কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগে ঘটেনি এমন ভূমিধস সিলেট নগরীর 33 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে প্রবাহিত আমনিছড়া উদ্ধারে প্রতিরক্ষা দেয়াল নির্মাণে ঘটে বিপর্যয়। শীতে কাজ শেষ না হওয়ায় বৃষ্টিতে এসে লণ্ডভণ্ড
হয়ে পড়ে। 100 ভাগের মধ্যে 20 ভাগ কাজ এখন পর্যন্ত হয় নাই। বিপর্যস্ত সড়কের কারণে এলাকার লোকজন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 4-5টা মাস ধরে খুব কষ্ট করে এদিকে চলাফেরার। বর্তমান তো এখন বৃষ্টি হয়েছে, মানুষ চলাচল দেখো অবস্থা। ঠিকাদারকে পাওয়া না গেলেও তার প্রতিনিধির অজুহাতের শেষ নেই। আর সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বললেন, বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে সড়ক অবকাঠামো উন্নয়নের কাজ। মসজিদের পাশের যে অংশটা আছে ওইটা ভেঙে সময়টা আমাদের প্রচুর গেছে। কাস্টিং করে বল্লি মেরে ওইগুলো করছে, করার পরে ওইটা ঠিক নাই। এই মাটির কোয়ালিটিটা হচ্ছে খুবই খারাপ। আমরা মাটি কাটার পরে বেসের রড বাঁধার আগেই ভেঙে চলে আসতেছে। আমরা যথাযথ প্রোটেকশনের ব্যবস্থা নিচ্ছি। 2012 সালে 27 থেকে 42 ওয়ার্ডে উন্নীত হয় সিলেট সিটি কর্পোরেশন। 33 নম্বর ওয়ার্ড সহ নতুন ওয়ার্ডে উন্নয়ন কাজে হাত দেয় কর্তৃপক্ষ। এই সড়কের উন্নয়ন কাজ শুষ্ক মৌসুমে শেষ হওয়ার কথা থাকলেও বর্ষা মৌসুম এসে যাওয়ায় নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন এই এলাকাবাসী। সিলেট নগরীর 33 নম্বর ওয়ার্ডের মণিপুরি পাড়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। নেত্রকোনায় দৃশ্যমান হচ্ছে শহরের ভেতর দিয়ে প্রবাহিত মগরা নদীর ওপর দৃষ্টিনন্দন নেটওয়ার্ক স্টিল আর্চ সেতু। কোনো ধরনের পিলার ছাড়াই এমন নান্দনিক সেতু সৌন্দর্য বাড়াবে শহরের, তেমনই যানজট কমবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়া নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ঠিকাদার ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে দ্রুত শেষ হবে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। নেত্রকোনা পৌরসভা ও সওজের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে জীর্ণশীর্ণ বেইলি নাগরা সেতু বাদ দিয়ে মগরা নদীর ওপর এবার নির্মিত হচ্ছে নেটওয়ার্ক আর্চ ব্রিজ, যা দৃশ্যমান হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। সেতুটির নির্মাণ সম্পন্ন হলে কমবে যানজট, নিরসন হবে শহরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি। দিনে রাতে শহরের সৌন্দর্য থাকবে বিশ্বের উন্নত কোনো দেশের মতো। এটা হতে যানজট কমে যাবে, সৌন্দর্য হবে। নান্দনিক ব্রিজ এবং এই যে নদীর নাব্যতা নষ্ট হবে না এমন ব্রিজ আসলে আমাদের জন্য একটা পাওনা। এতে আমরা খুশি, নেত্রকোনাবাসী খুশি। ব্রিজটা হইলে সৌন্দর্য বৃদ্ধি পাবে, মানুষের চলাচলের সুবিধা হবে। আপাতত স্টিলের স্ট্রাকচার নির্মাণ সম্পন্ন হলেও সেতুটির ঢালাই বাকি। তবে ঈদুল আজহার আগেই কাজ শেষ করার আশ্বাস ঠিকাদার ও সড়ক বিভাগের। দুই পার যদি অক হয়ে থাকবে, হাইটা যাওয়ার 3 ফুট 3 ফুট 6 ফুট রাস্তা থাকবে এবং ব্রিজের উপরে থাকে 38 ফুট ক্লিয়ার থাকতেছে। দুইটা গাড়ি অনায়াসে যাবে, মানে যানজটের কোনো অবস্থা তৈরি হবে না এখানে। আমরা এটা খুব দ্রুত সম্ভব বাস্তবায়ন করব। 2 মাসের মধ্যে এটা সরকার আমরা হ্যান্ড ওভার দেওয়ার ইচ্ছা পরিকল্পনা। আমরা দ্রুত সময়ের ভিতরে সেতুটি জনসাধারণের জন্য আমরা উন্মুক্ত করে দেব এবং সেটা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারবো আশা করি। জনগণের যে দুর্ভোগ এবং শহরের যে যানজট সেটা আমরা বহুলাংশে নিরসন করতে পারবো আমাদের বিশ্বাস। এবং জনগণের দুর্ভোগ কমবে, সময় বাঁচবে এবং এখানে যে শহরের যে যানজট এটা বহুলাংশে নিরসন হবে। 2 বছর মেয়াদে 22 কোটি 82 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে সড়ক বিভাগ। 56 মিটার দৈর্ঘ্য এবং ফুটপাথ সহ 11.80 মিটার প্রস্থের এই সেতুতে নেই কোনো পিলার। সময় সংবাদ, নেত্রকোনা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। অন্যদিকে ছুটি শেষে অনেকে ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। সে খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আত্মজ রহমান এবং মহাখালী বাস টার্মিনালে আছেন সামদানি প্রত্যয়। সরাসরি প্রথমে যাচ্ছি আত্মজের কাছে। আত্মজ, ঈদ উপলক্ষে সরকারি ছুটি শেষে এবার ঢাকায় ফেরার পালা ঘরমুখো মানুষগুলোর। কিন্তু এখনও আমরা কমলাপুর স্টেশনে সম্ভাব্য 2টি ট্রেন রয়েছে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে। 2টি সম্ভাব্য ট্রেন 7টার পরপরই আসার কথা রয়েছে। কিন্তু ঘরমুখো মানুষগুলো ঢাকায় ফেরার জীবন জীবিকার তাগিদে ঢাকায় ফেরার সময় এখনও আমরা কমলাপুর স্টেশনে বেশ কিছু মানুষ দেখছি যারা ঈদের ছুটির সময়, তারা ছুটির সময় শেষ পর্যায়ে এসেও তারা এখনও বাড়ির দিকে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই তখনকার ঈদের আগে যে বাড়ির যাত্রার যে সময়টি ছিল তখন রেলপথ, সড়কপথ সব পথেই যে ধরনের ভিড় ছিল সেই ভিড়
ঈদটাকে এড়ানোর জন্য তারা পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছেন, কেউ কেউ কিংবা হচ্ছে নিজেরা চলে গিয়েছেন একটু স্বস্তির যেই ভ্রমণটা, বাড়ির যাত্রাটা, সেই যাত্রাটা একটু স্বস্তির হওয়ার জন্য তারা এই সময়টাকে আসলে বেছে নিয়েছেন। এখনও অনেকেই হচ্ছে যারা বাড়িতে যাবেন ঈদের পর, তারা এখন অনেকেই আসলে টিকিট পাননি, দূর দূরান্তে যাবেন স্ট্যান্ডিং টিকিটেই যাচ্ছেন অনেকেই। কিন্তু এই সমস্ত বিষয়ের মধ্যে তারা কেউ কেউ একটু উল্লেখ করেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে ট্রেন ছাড়ার কথা ছিল, কিছু কিছু ট্রেন সময়ের চেয়ে কিছুটা বিলম্বে ছাড়ছে, যে নিয়ে আসলে যাত্রীদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা গেছে। তারা আসলে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে চান এবং তারা চান যে এই বিষয়গুলো যে শিডিউল বিপর্যয় না হলেও যে দেরি হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যাতে না হয়, যাতে হচ্ছে দেরি না হলে তারা হচ্ছে সঠিক সময় যেতে পারবেন, স্বজন পরিবারের সাথে যাদেরকে আগে পাঠিয়ে দিচ্ছেন তাদের সাথে মিলেমিশে আসলে ঈদের যে শেষ মুহূর্তের যে আনন্দটা সেটা ভাগাভাগি করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে আমরা জানি যে আজকে সরকারি ছুটির শেষ দিন, সেই ছুটির শেষ দিনে ঢাকায় ফেরার কথা রয়েছে মানুষের। ঢাকায় ইতিমধ্যে আমরা জানি যে দুটো ট্রেন ফেরার কথা রয়েছে 7টার পরপরই, একটি কক্সবাজার থেকে ফিরে আসবে আর একটি চট্টগ্রাম থেকে ফিরে আসবে। মূলত যারা সরকারি ছুটির সময় বাড়িতে ছিলেন, গ্রামে ছিলেন, স্বজন পরিবারের সাথে ঈদ করেছেন, তারা সরকারি ছুটি শেষে সেই ঈদ আনন্দ কাটিয়ে আসলে ধীরে ধীরে শহরমুখী হচ্ছেন। শহরের যেই জীবন তাদের বেছে নিয়েছেন, শহরের জীবন এবং জীবিকার তাগিদে সব মিলিয়ে যেই জীবন প্রতিষ্ঠা করেছেন তারা এই রাজধানী কেন্দ্রিক, সেই জীবনের সাথে মিলিয়ে যেতে তারা শেষ পর্যন্ত এই ঈদের আনন্দ কাটিয়ে আসলে শেষ পর্যন্ত ঢাকায় ফিরতে হয়। পেছনে ফিরে আসছেন গ্রামের বাড়ি, মা, মাটি, মানুষ, প্রিয়জন, স্বজন, পরিবার সব কিছু ছেড়েই আসলে কেউ কেউ পরিবার নিয়েই আসলে ঈদ করেছেন, কেউ কেউ পরিবার ছাড়া নিজে গিয়ে ঈদ করেছেন। তারাই মূলত আসলে ফিরে আসছে নিজের কর্মব্যস্ত জীবন, সন্তান, পরিবার পরিজনে যাদের রাজধানী কেন্দ্রিক জীবন গড়ে উঠেছে, প্রতিষ্ঠা করেছেন সেই জীবনের তাগিদেই আসলে শেষ পর্যন্ত সেই যান্ত্রিক শহর ঢাকাতেই ফিরে আসার যে আকাঙ্ক্ষা, সেটাই আসলে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো, যে ট্রেনগুলো ঢাকার বাইরে থেকে ঢাকায় ফিরবে। আর একটি বিষয় আমরা জানাচ্ছিলাম প্রথমেই যে এখন পর্যন্ত যারা ঈদের ছুটি পেয়েও আসলে বাড়িতে যাননি, তারা এখন আজকে ঈদের তৃতীয় দিনে এসেও তারা হচ্ছে বাড়ির ঘরমুখই রয়ে গেছেন। তারা এখন পর্যন্ত যারা আসেনি, শেষ পর্যন্ত তারা ভোগান্তি এড়ানোর জন্য, তারা এতদিন বাড়িতে যান নাই হচ্ছে যানজট এড়ানোর জন্য এবং যে ভিড় এড়ানোর জন্য তারা এই মুহূর্তটাকে বেছে নিয়েছেন। আমরা এতক্ষণ জানাচ্ছিলাম রেলপথের খবর। এবার সড়কপথের খবর জানতে আমরা সরাসরি চলে যাব মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী প্রত্যয় সামদানি। ঈদ উপলক্ষে সরকারি ছুটির আজ শেষ দিন এবং এই শেষ দিনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিয়জনকে ছেড়ে ঢাকা নগরী ফিরছেন সাধারণ বাসিন্দারা। একই সঙ্গে আজও কিছু মানুষ ঢাকা নগরী ছেড়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এখানে কিন্তু নিত্যদিনের যে কর্মব্যস্ততা, একটি বাস টার্মিনালের সেই কর্মব্যস্ততা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে, যেমন টাঙ্গাইল, নেত্রকোনা বা ময়মনসিংহ, এই জায়গাগুলো থেকে সাধারণ যাত্রীরা ঢাকায় আসছেন। অনেকেই বলছেন যে ছুটি আজ শেষ হচ্ছে এবং কিছুটা আগে তারা আসছেন যাতে যানজট এবং ভোগান্তি থেকে তারা বাঁচতে পারেন। একই সঙ্গে ঢাকার এই কাছাকাছি যে জায়গাগুলোর কথা বললাম, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, এই জায়গাগুলোতে আজ সকালেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ ঢাকা নগরী ছেড়ে যাচ্ছেন। তারা বলছেন যে তাদের কর্মসূত্রে, কর্মব্যস্ততার জন্য এবং অফিস থেকে ছুটি না পাওয়ার জন্য ঈদের ছুটির শেষ দিনে তারা অতিরিক্ত ছুটি নিয়ে অফিস থেকে তারা আজ তাদের যে প্রিয়জনের সঙ্গে দেখা করার জন্য, ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আজ তারা ঢাকা ছাড়ছেন। একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মহাখালী বাস টার্মিনালে স্বাভাবিক দিনের তুলনায় বা এই যে ঈদ যাত্রা শুরু হওয়ার পর থেকে এই বাস টার্মিনালটিতে আমরা যে পরিমাণ ভিড় দেখেছি, আজ কিন্তু সকাল সেই পরিমাণ ভিড় নেই। কারণ আজ এই মুহূর্তে এখনো যে স্বাভাবিক ছন্দ একটি বাস টার্মিনালের, সেই স্বাভাবিক
স্বাভাবিক ছন্দ এখনো কিন্তু শুরু হয়নি। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে এই যে আজ কিছুক্ষণ পরেই যাত্রীর চাপ আরও বাড়বে, কারণ ঢাকার বাইরে থেকে যারা ফেরার কথা সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন বলছে তারা জানাচ্ছেন। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। এর আগে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী আত্মজ রহমান। দেখছেন ভোরের সময়, সঙ্গেই সতর্ক থাকতে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অবৈধ স্থাপনা উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার বিকেলে সুগন্ধা পয়েন্ট পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা। সৈকতের বালিয়াড়িকে যে কোনো ধরনের স্থাপনা মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়। এ সময় মন্ত্রীর উপস্থিতিতে পুনর্বাসনের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। সম্প্রতি জেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে থাকা সব স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে কয়েক দফায় সুগন্ধা ও কলাতলী সৈকতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার, যা দিয়ে দেশের 7টি বাজেট করা যেত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার দুপুরে বরগুনা পৌর শহরের কোর্ক এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি। জেলায় প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের 3টি খাল পুনঃখনন করা হবে। এতে ব্যয় হবে 2,90,00,000 টাকা। পর্যায়ক্রমে জেলার সবগুলো খাল খননের আশ্বাস দেন চিফ হুইপ। 20,000 কিলোমিটার খাল কাটবো। আমাদের নেতার প্রোগ্রাম আছে 25 কোটি গাছ লাগাবো। এই মে মাস থেকে শুরু হবে। বাংলাদেশের 7টা বাজেটের পরিমাণ টাকা বাংলাদেশকে লুটপাট হয়েছে। আমাদের সরকার তো লুটপাট করবে না, কাজে এরকম ফ্যামিলি কার্ড কেন, আরো অনেক কিছু আমরা করবো। তারেক রহমানের হাত দিয়া বাংলাদেশের প্রত্যেকটা পরতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কিছুতে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহত বিদ্যুৎ কর্মীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার বিকেলে হাসপাতালে এসে কথা জানান দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আরও বলেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগকে নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি। 20 মার্চ বৈদ্যুতিক লাইন মেরামতের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন বিদ্যুৎ বিভাগের কর্মী সালাউদ্দিন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার নিরাপত্তার জন্য যে হেলমেট পরা দরকার, তার হাতে গ্লাভস পরা দরকার, যে আনুষঙ্গিক যেগুলো, এগুলো আমি খোঁজ নেবো যে কেন সে পরে নাই, এগুলোকে তাকে দেওয়া হয়েছে নাকি দেওয়া হয় নাই। এই সিকিউরিটির ব্যাপারগুলো আমরা একটু খতিয়ে দেখব। মাননীয় প্রধানমন্ত্রী উনি সব ব্যাপারে খেয়াল রাখছেন। উনি আমাকে নির্দেশ দিয়েছেন এই কর্মীর জন্য যা যা করা দরকার সব করতে হবে। ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সবটুকু করার জন্য চেষ্টা করব। পুলিশের নিষ্ক্রিয়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ তৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি। সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানা পুলিশের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলন করে এনসিপির ছাত্র সংগঠনটি। ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, 54 বছর ধরে মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগ। তারা ফিরলে দেশের ছাত্র জনতার উপর আবারও হত্যাকাণ্ড চালাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কার্যক্রমে অসন্তোষ জানিয়ে জাহিদ হাসান বলেন, মবের বিরুদ্ধে অবস্থান নিলেও নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে কিচ্ছু বলছে না সরকার। যখন ঈদের বন্ধে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আনন্দ উদযাপনের জন্য, আনন্দ ভাগাভাগির জন্য পরিবারের কাছে গিয়েছে, গ্রামের বাড়িতে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করেছে। 8 থেকে 9 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোরের সময় আরও থাকছে, মৃতদের প্রতি রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান। ইউক্রেনের যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা রাখতে চায় ইউরোপ। ট্রাম্পের সঙ্গে আলোচনার ইঙ্গিত জার্মান চ্যান্সেলরের। বাংলাদেশে তাদের বয়স 6 থেকে 40 বছরের মধ্যে। রোববার বিকেলে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। সীমান্ত দিয়ে 2 বছর আগে ভারতে গিয়ে
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে চেন্নাইয়ের সেন্ট্রাল রিমান্ড কারাগারে ছিলেন তারা। পরে ভারত বাংলাদেশ সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফেরার সুযোগ পান আটককৃতরা। ভালো কাজের প্রলোভনে তাদেরকে ভারতে পাচার করেছিল একটি চক্র। পিরোজপুরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। রোববার রাতে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করে বিদ্যালয়টির বিভিন্ন সালের এসএসসি ব্যাচ। খেলা চলাকালে 2024 ও 2026 ব্যাচের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে 24 ব্যাচের ছাত্ররা বহিরাগতদের নিয়ে 26 ব্যাচের ছাত্রদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের 4 জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে 6টি বসতঘর পুড়ে গেছে। রোববার রাতে ছাতক শহরের তাঁতিপাড়া ঋষিপল্লীর একটি রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এতে 6টি বসতঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মোংলায় রাতের আধারে ঘের থেকে মাছ লুট করেছে দুর্বৃত্তরা। সোনাইলতলা ইউনিয়নের দীর্ঘদিন ধরে নিজের জমিতে চিংড়ি চাষ করছেন শেখ নাজিম উদ্দিন। তার অভিযোগ, ঘেরটি দখল নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে প্রভাবশালীরা। শনিবার রাতে মাছ লুট করে 25 থেকে 30 জন দুর্বৃত্ত একই সঙ্গে কেটে দেয় বাঁধ। এতে ভেসে যায় মাছ। এ ঘটনায় 2 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ঘের মালিক।